ঠিক আছে, পরের জনের কাছে যাই। হিচেন্স, হিচেন্স আপনাকে যুক্ত করা আছে, বলেন। হ্যালো আসিফ ভাই, ফরাজ ভাই, আশা করি ভালো আছেন। আম, ভালোই লাগছে, মানে মজা লাগছে, আপনারা ভালোই বানাইছেন। মুমিনদের মাঝে মাঝে এরকম একটু ধোলাই দেওয়া দরকার আছে। তো আহ, আপনাদের বেশ 4-5 দিন পরে পাইলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ মিলাই দিছে, কারণ আপনাদের লাইভে নোটিফিকেশনটাও আসে নাই। তো হঠাৎ করে দেখলাম আপনারা লাইভে আসছেন, তো যুক্ত হয়ে গেলাম। আল্লাহ পাকের দরবারে হাজারো শুকরিয়া। বলেন, বলেন। জি জি, আলহামদুলিল্লাহ। তো আসিফ ভাই, ওই আপনি গানের ব্যাপারে একটু ফিডব্যাক দেওয়ার ইচ্ছা ছিল। ফিডব্যাক ভালো ছাড়া আর কিছুই না। খুবই ভালো লাগছে আপনাদের যে ২ টা নতুন গান। চাপাতির মিছিল আর যে ভুল জন্ম। খুবই অসাধারণ। আম মানে এরকম ভাইবের গানগুলো যদি আপনারা আরো বের করতে থাকেন, তাহলে আমার মানে আ আমার মতো যাদের কান আছে বা আমার মতো ইয়ার্স যাদের আছে, তারা খুবই এনজয় করবে। তো আশা করি আরো গান পাবো সামনে। আম জাস্ট প্রশ্ন ছিল যে আপনার কি যদি প্রবলেম না থাকে শেয়ার করতে পারেন যে কোন জেনারেটিভ এআই অ্যাপ বা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করছেন এই গান বানানোর জন্য? তাহলে আমরাও ধরেন কনটেন্ট বানাতে যদি চেষ্টা করি, তাহলে একটু সুবিধা হয় আরকি। সুনো এআই এটা দিয়ে বানাচ্ছি। আলহামদুলিল্লাহ মিলে গেল। সুনা আঁকা মুমিনদের কাছাকাছি। ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, দ্যাটস ঠিক আছে। তাহলে এটা একটা প্রশ্ন ছিল। আর দ্বিতীয় হচ্ছে, আম এ আপনার যে একটা লেখা যেটা ছিল মার্চে মনে হয় আসছিল, সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে, 'ইহুদি কন্যা সাফিয়ার না বলা গল্প', যে মানে অসাধারণ একটা লেখা। খুবই হৃদয় বিদারক। আমি এই লেখাটা আসলে আম মানে অনেকের আসলে ভিত্তি নাড়িয়ে দেওয়ার জন্য খুবই যথেষ্ট একটা লেখা, বিশ্বাসের ভিত্তি। আম মানে এর থেকে অনেক কম ইনটেন্স হাদিস আ পড়েও মানে আমার অবস্থা যেটা হয়েছে, মানে কম ইনটেন্স হাদিস পড়েও কিন্তু অনেক চিন্তার মানে জাগরণ হইছে। তো আপনাদের ওই লেখাটা মানে অন্যান্য আপনার অসাধারণ অনেক লেখা আছে। তো তার মধ্যে এটা মানে আ মানে কি বলবো? মানে কর্নারস্টোন, মানে একটা মাইলস্টোনের মতো একটা লেখা। তো এই এ আপনার আমার যে একটা যে হাদিস যেটা আমাকে ইমপ্যাক্ট করছিল, এই হাদিসটা আমি কখনো আপনাকে বলতে শুনি নাই। বাট আপনি কি অ্যাওয়ার নাকি এতটুকুর জন্য জিজ্ঞেস করতে চাচ্ছি। একবার নাকি মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ উনি নাকি আম আপনার আ অসুস্থ কাফেরদেরকে আ মানে যারা যুদ্ধ করার পরে যারা কাফের যাদেরকে বন্দী করছে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল, তো আমি সবসময় জানতাম উনি খুবই দয়ালু। উনি সবসময় মানে 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 যে বুড়ি তাকে কষ্ট দিছে তাকেও সে সেবা শুশ্রূষা করছে। তো সে জায়গায় তো এরকম যুদ্ধবন্দী যারা কাফের তাদেরকে তো আম সেবা না করার প্রশ্নই আসে না। তো সেরকম হাদিস পড়ার সময় মানে নিজে বুখারীর হাদিস এটা পড়তেছিলাম। তো পড়ার সময় খুবই শকড হইলাম। এরকম ২ টা জায়গায় আছে। সো লেখাটা এরকম ছিল যে সে নাকি আ আপনার উনি তাদেরকে সেবা করার বিরুদ্ধে কথা বলছে। বলছে তাদেরকে দেখতেও যায়নি। তাদের প্রতি কোনো মানে কোনো উনার মানে খুবই একটা বিদ্রূপ একটা ভাব ছিল আরকি। বিরূপ ভাব ছিল। তো অতটুকু পড়েই আমি খুবই অবাক হয়ে গেছি। কারণ আমার এতদিনের যে ধারণা, এটা অবশ্য অনেক আগের কথা আছে। বাট সেই সময় পড়ে আমি খুবই আমার ভিন্ন হয়ে গেছে। এইরকম হাদিস সম্পর্কে কি এখন আর হাদিস আমি তেমন খুঁজে পাচ্ছি না। আপনি কি এরকম হাদিস সম্পর্কে অ্যাওয়ার আছেন? আমি এরকম হাদিস সম্পর্কে জানি যে ওই বদরের যুদ্ধে যাদেরকে ধরা হয়েছিল তখন ২ টা টিম হয়ে গেছিল। একটা টিম বলতেছিল যে মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিব। আরেকটা টিম বলতেছিল যে না, তাদেরকে জবাই করব। তো মোহাম্মদ যে জবাই যে যারা রায় দিছিল তাদের পক্ষে দিছিল যে এই বিষয়টার সূরা মুহাম্মদ এবং সেই সূরা মুহাম্মদের যে তাফসীর সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে মুহাম্মদ কিভাবে তাদেরকে জবাই করাটাই ভালো, উত্তম। তাদের মুক্তিপণের টাকার জন্য তাদেরকে ছেড়ে দেওয়ার থেকে তাদেরকে জবাই করে ফেলাটা কেন উত্তম, এই জিনিসটা ওইখানে ভালোভাবে এক্সপ্লেইন করা আছে এবং একটা আয়াতে, কোরআনের একটা আয়াতে বলা আছে, জমিনে যতক্ষণ পর্যন্ত না তাদের রক্ত প্রবাহিত হয়, ততক্ষণ পর্যন্ত আ আ আমি ততক্ষণ পর্যন্ত ব্লা, ব্লা, ব্লা সামথিং। এই জিনিসটা এইভাবে বলা আছে যে জমিনে তাদের রক্ত প্রবাহিত করতে হবে। বিপুল পরিমাণ রক্ত দিয়ে জমিনকে রক্তাক্ত করতে হবে। তাহলে আল্লাহ এই জিনিসটা খুব মানে অ্যাপ্রিশিয়েট করবে। আ এই যে এই ঘটনাটা যাদের সাথে ঘটছিল তারা ছিল যুদ্ধবন্দী। বদরের যুদ্ধের যুদ্ধবন্দী ছিল। সেই যুদ্ধবন্দীদেরকে যাদেরকে অলরেডি যারা পরাস্ত এবং যাদেরকে বেঁধে রাখা হইছে, সেই বেঁধে রাখা মানুষদের সাথে এই ট্রিটমেন্ট এর মানে ফয়সালা হইছিল তখন। এই জিনিসটা আমার এই মানে এই মুহূর্তে মনে আছে, কিন্তু অসুস্থ ছিল তাদেরকে আ কিছু করছে এরকমের হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই। আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে। আপনার আমার মনে হয় আমি একটু
রিমেম্বার করছি, বাট আপনারটাই ঠিক আছে। জিনিসটা কি ওরকমের সাথে কিছুটা মিলে আমি যতদূর মনে করতে পারতেছি। মানে সোজা কথা হচ্ছে তারা vulnerable ছিল। মানে তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল না। vulnerable people দের প্রতি সে খুবই বিরূপ একটা আচরণ দেখাইছে, যেটা আমার কাছে মানে নেয়াটাই কঠিন হয়ে গেছে সত্যি কথা বলতে। কারণ এই ধারণা নিয়ে তো আসলে দেখে আসিনি কখনো। ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি বলতে গেলে আসিফ ভাই প্রায় আপনার ২য়, ৩য় লাইভ ওরকম ১ম ১, ২, ৩, ৪ লাইভের মধ্যে থেকে আমি যতদূর মনে পড়ে দেখা শুরু করছিলাম। তো লং টাইম ধরে দেখে আসতেছি। তো আমি খুবই ইন্সপায়ার্ড আপনার জার্নিতে। স্পেশালি যদি বলি, আপনি যেভাবে আগে যেরকম অনেক রেগুলারলি বলতেন, "আমি ভালো বক্তা না, আমি ভালো বলতে পারি না।" এটা আপনি বলতেন তখন। আ বাট আমি ওভার টাইম আপনার কথা শুনতে মানে আমি যেটা আপনার গ্রোথটা দেখছি, ইভেন ডিফারেন্ট টাইপের আপনি সেগমেন্ট করতেন। একসময় কয়েকটা শর্ত দিয়ে যেরকম লাইভে এন্টার করতেন। এটা আপনার ব্যাপার, এবং আপনিও এটাও আমি খুব পছন্দ করতাম। মানে ওগুলা খুবই আ মানে বলতে চাচ্ছি মানে বিভিন্ন ফেজ আমি দেখে আসছি এবং খুবই এনজয় করছি। তো আপনার যে ওভার টাইম আপনি যে খুবই স্ট্রং বক্তা হইছেন, ওভার টাইম যে আপনি ভালোভাবে ধরেন প্রেজেন্ট করতে পারতেছেন বা পয়েন্টে যুক্তি দিয়ে কথা বলতে পারতেছেন। এই যে গ্রোথটা আপনার আম যেটা হইছে, যেটা ইন্সপায়ার করে, এটার প্রতি আপনি ধরেন কেউ নতুন লাইফ করতে চায়। তো আপনি কি উপদেশ বা টিপস বা অ্যাডভাইস দিবেন? ও উপদেশ তো আমি আসলে দেই না। ভাই উপদেশ বা পরামর্শ এগুলো তো দেই না। না, কিন্তু আমি রং ওয়ার্ড ইউস করছি। উপদেশ বলতে আমি বলতেছি মানে আপনি যদি কেউ মানে কোনো আপনি মানে সাধারণত থাকে না যে আম একটা ধরেন আপনার জন্য যেটা ওয়ার্ক করছে, এরকম কি ওয়ার্ক করছে যেটা ধরেন আমরা চিন্তা করতে পারি আমাদের জন্য ওয়ার্ক করবে নাকি? ১ নাম্বার কথা হচ্ছে যে মানে যেই কাজটাই আপনি করেন না কেন সেই কাজে আপনার ডেডিকেশনটা থাকতে হবে এবং কাজটা আপনি যে এনজয় করেন কিনা সেই জিনিসটা থাকা উচিত। প্রত্যেকটা কাজের পেছনেই আপনার নিজের আনন্দ সেই জিনিসটা থাকা উচিত এবং আপনার সেটা থাকলে আপনি ডেডিকেশনটা সেইভাবে থাকবে। আর ২ নম্বর হচ্ছে ধৈর্য ধরে আপনি কাজটা করে যাবেন। আ ফলাফল কি আসে সেটার থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি যে নিজে আনন্দ পাচ্ছেন কাজটা করে, আপনার নিজের আনন্দটাকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন। যে আপনি নিজের জন্য করছেন। আপনি কাজটা অন্যের জন্য করছেন না। এটা ভাববেন যে সবসময় যে আমি নিজের স্যাটিসফ্যাকশন এর জন্য বা নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্য এই কাজটা করছি। এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি আ আ মানে বাদবাকি জিনিসগুলো আস্তে ইমপ্রুভ করবে। কিন্তু আপনার যে শুরুতে যে জিনিসটা আপনার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে আপনার আ কাজের আনন্দ এবং ডেডিকেশন। এই ২ টা যদি আপনার থাকে তাহলে আপনার আর কোন দিক চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ আসিফ ভাই। না, এটা এই ২ টা এলিমেন্ট আমার মনে হয় আছে। অনেকের মধ্যে কার কিরকম আছেন জানি না। আমার মনে হয় আছে। তো লাইক টু থিংক আরকি যে আছে। বাট ধরেন এই জড়তা রিলেটেড কোন বিষয় আপনি কিছু আ বলতে চান? ধরেন জড়তা কাটিয়ে কিভাবে উঠা যায়? মানে ভালো বক্তা হয়ে ওঠার ক্ষেত্রে এটার পিছনে ধরেন আ রেফারেন্সেস গুলা মনে রাখা, এগুলো কি হেল্প করে অনেক বেশি? জড়তা আছে থাক, এটাকে আপনি পাত্তা দিয়েন না। আপনি আপনার মতো যেটা আছে সেটা দিয়ে আপনি করবেন। অনেক ধরনের মানে সীমাবদ্ধতা মানুষের আছে, অনেক জটিলতা আছে। সেগুলো থাকে, সেগুলোর মতো সেগুলো থাক। আপনি আপনার কাজ করেন। ভাই। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই। খুবই ভালো লাগলো কথা বলে। আপনার নবজাতকের জন্য অনেক শুভেচ্ছা। মানে আপনার নবজাতকের আম ভূমিষ্ঠ হওয়ার আ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে, এবং তার জন্য শুভকামনা করছি। আপনার ফ্যামিলির জন্য শুভকামনা করছি, এবং সেইম করছি ফারাজ ভাইয়ের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হিতেন্স ভাই। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকবেন আপনিও। পরে আবার নিশ্চয়ই আপনার সাথে একসময় কথা হবে। তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। আ হিচেন্স আপনাকে যুক্ত করা আছে বলেন। হ্যালো আসিফ ভাই, ফারাজ ভাই, আশা করি ভালো আছেন। আম ভালোই লাগছে, মানে মজা লাগছে। আপনারা ভালোই বানাইছেন। মুমিনদের আ মাঝে এরকম একটু ধোলাই দেওয়ার দরকার আছে। তো আ আপনাদের বেশ ৪-৫ দিন পরে পাইলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ মিলায় দিছে, কারণ আপনাদের লাইভের নোটিফিকেশনটাও আসে নাই। তো হঠাৎ করে দেখলাম আপনারা লাইভে আসছেন। তো যুক্ত হয়ে গেলাম। আল্লাহ পাকের আ দরবারে হাজারো শুকরিয়া। বলেন, জি, বলেন। জি, আলহামদুলিল্লাহ। আ তো আসিফ ভাই, ওই আপনি গানের ব্যাপারে একটু ফিডব্যাক দেওয়ার ইচ্ছা ছিল। ফিডব্যাক ভালো ছাড়া আর কিছুই না। খুবই ভাল লাগছে আপনাদের যে ২ টা নতুন গান। 'চাপাতির মিছিল' আর যে 'ভুল জন্ম'। খুবই অসাধারণ। আম মানে এরকম ভাইবের গানগুলো যদি আপনারা আরো বের করতে থাকেন, তাহলে মানে আ আমার মতো যাদের কান আছে বা আমার মতো ইয়ার্স যাদের আছে, তারা খুব এনজয় করবে। তো আশা করি আরো গান পাবো সামনে। আম জাস্ট প্রশ্ন ছিল যে আপনার কি যদি প্রবলেম না থাকে শেয়ার করতে পারেন যে কোন জেনারেটিভ এআই অ্যাপ বা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করছেন এই গান বানানোর জন্য? তাহলে আমরাও ধরেন কনটেন্ট বানাতে যদি চেষ্টা করি, তাহলে একটু সুবিধা হয় আরকি। সুনো এআই এটা দিয়ে বানাচ্ছি। আলহামদুলিল্লাহ মিলে গেল। সুনাহাগা মুমিনদের কাছাকাছি।
ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, দ্যাটস ঠিক আছে। তাহলে এটা একটা প্রশ্ন ছিল। আর দ্বিতীয় হচ্ছে আম এ আপনার যে একটা লেখা যেটা ছিল মার্চে মনে হয় আসছিল। সম্ভবত ফেব্রুয়ারি-মার্চে। 'ইহুদি কন্যা সাফিয়ার না বলা গল্প' যে মানে অসাধারণ একটা লেখা। খুবই হৃদয় বিদারক। আমি এই লেখাটা আসলে আম মানে অনেকের আসলে ভিত্তি নাড়িয়ে দেওয়ার জন্য খুবই যথেষ্ট একটা লেখা, বিশ্বাসের ভিত্তি। আম মানে এর থেকে অনেক কম ইনটেন্স হাদিস পড়েও মানে আমার অবস্থা যেটা হয়েছে মানে কম ইনটেন্স হাদিস পড়েও কিন্তু অনেক চিন্তার মানে জাগরণ হইছে। তো আপনাদের ওই লেখাটা মানে অন্যান্য আপনার অসাধারণ অনেক লেখা আছে। তো তার মধ্যে এটা মানে আ মানে কি বলবো? মানে কর্নারস্টোন মানে একটা মাইলস্টোন এর মতো একটা লেখা। তো এই এ আপনার আমার যে একটা যে হাদিস যেটা আমাকে ইমপ্যাক্ট করছিল, এই হাদিসটা আমি কখনো আপনাকে বলতে শুনি নাই। বাট আপনি কি অ্যাওয়ার নাকি এতটুকুর জন্য জিজ্ঞেস করতে চাচ্ছি। একবার নাকি মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ উনি নাকি আম আপনার আ অসুস্থ কাফেরদেরকে আ মানে যারা যুদ্ধ করার পরে যারা কাফের যাদেরকে বন্দী করছে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তো আমি সবসময় জানতাম উনি খুবই দয়ালু। উনি সবসময় মানে 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 যে বুড়ি তাকে কষ্ট দিছে তাকেও সে সেবা শুশ্রূষা করছে। তো সে জায়গায় তো এরকম যুদ্ধবন্দী যারা কাফের তাদেরকে তো আম সেবা না করার প্রশ্নই আসে না। তো সেরকম হাদিস পড়ার সময় মানে নিজে বুখারীর হাদিস এটা পড়তেছিলাম। তো পড়ার সময় খুবই শকড হইলাম। এরকম ২ টা জায়গায় আছে। সো লেখাটা এরকম ছিল যে সে নাকি আপনার উনি তাদেরকে সেবা করার বিরুদ্ধে কথা বলছে। বলছে তাদেরকে দেখতেও যায়নি। তাদের প্রতি কোনো মানে কোনো উনার মানে খুবই একটা বিদ্রূপ একটা ভাব ছিল আরকি। বিরূপ ভাব ছিল। তো অতটুকু পড়েই আমি খুবই অবাক হয়ে গেছি। কারণ আমার এতদিনের যে ধারণা, এটা অবশ্য অনেক আগের কথা আছে। বাট সেই সময় পড়ে আমি খুবই আমার ভিন্ন হয়ে গেছে। এইরকম হাদিস সম্পর্কে কি এখন আর হাদিস আমি তেমন খুঁজে পাচ্ছি না। আপনি কি এরকম হাদিস সম্পর্কে অ্যাওয়ার আছেন? আমি এরকম হাদিস সম্পর্কে জানি যে, ওই বদরের যুদ্ধে যাদেরকে ধরা হয়েছিল তখন ২ টা টিম হয়ে গেছিল। একটা টিম বলতেছিল যে, মুক্তিপণ নিয়ে তাদেরকে ছেড়ে দিব। আরেকটা টিম বলতেছিল যে, না তাদেরকে জবাই করব। তো মোহাম্মদ যে জবাই যে যারা রায় দিছিল তাদের পক্ষে দিছিল যে, এই বিষয়টার সূরা মুহাম্মদ এবং সেই সূরা মুহাম্মদের যে তাফসীর সেখানে খুব সুন্দরভাবে দেয়া আছে যে, মুহাম্মদ কিভাবে তাদেরকে জবাই করাটাই ভালো, উত্তম। আ তাদের মুক্তিপণের টাকার জন্য তাদেরকে ছেড়ে দেওয়ার থেকে তাদেরকে জবাই করে ফেলাটা কেন উত্তম? এই জিনিসটা ওইখানে ভালোভাবে এক্সপ্লেইন করা আছে এবং একটা আয়াতে কোরআনের একটা আয়াতে বলা আছে, জমিনে যতক্ষণ পর্যন্ত না তাদের রক্ত প্রবাহিত হয়, ততক্ষণ পর্যন্ত আ আ আমি ততক্ষণ পর্যন্ত ব্লা, ব্লা, ব্লা সামথিং। এই জিনিসটা এইভাবে বলা আছে যে, জমিনে তাদের রক্ত প্রবাহিত করতে হবে। বিপুল পরিমাণ রক্ত দিয়ে জমিনকে রক্তাক্ত করতে হবে। তাহলে আল্লাহ এই জিনিসটা খুব মানে অ্যাপ্রিশিয়েট করবে। আ এই ঘটনাটা যাদের সাথে ঘটছিল তারা ছিল যুদ্ধবন্দী। বদরের যুদ্ধের যুদ্ধবন্দী ছিল। সেই যুদ্ধবন্দীদেরকে যাদেরকে অলরেডি যারা পরাস্ত এবং যাদেরকে বেঁধে রাখা হইছে, সেই বেঁধে রাখা মানুষদের সাথে এই ট্রিটমেন্ট এর মানে ফয়সালা হইছিল তখন। এই জিনিসটা আমার মানে এই মুহূর্তে মনে আছে কিন্তু অসুস্থ ছিল তাদেরকে কিছু করছে এরকমের হাদিস আমার এই মুহূর্তে মনে পড়ছে না ভাই। আচ্ছা, আচ্ছা। না ঠিক আছে। আপনার আমার মনে হয় আমি একটু রিমেম্বার করছি। বাট আপনারটাই ঠিক আছে। জিনিসটা কি ওরকমের সাথে কিছুটা মিলে আমি যতদূর মনে করতে পারতেছি। মানে সোজা কথা হচ্ছে তারা ভালনারেবল ছিল। মানে তারা সুস্থ স্বাভাবিক অবস্থায় ছিল না। ভালনারেবল পিপল দের প্রতি সে খুবই বিরূপ একটা আচরণ দেখাইছে যেটা আমার কাছে মানে নেয়াটাই কঠিন হয়ে গেছে সত্যি কথা বলতে। কারণ এই ধারণা নিয়ে তো আসলে দেখে আসিনি কখনো। আ ঠিক আছে ধন্যবাদ আসিফ ভাই। একটা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে আমি বলতে গেলে আসিফ ভাই প্রায় আপনার ২য়, ৩য় লাইভ ওরকম ১ম ১, ২, ৩, ৪ লাইভের মধ্যে থেকে আমি যতদূর মনে পড়ে দেখা শুরু করছিলাম। তো লং টাইম ধরে দেখে আসতেছি। তো আমি খুবই ইন্সপায়ার্ড আপনার জার্নিতে। স্পেশালি যদি বলি আপনি যেভাবে আগে যেরকম অনেক রেগুলারলি বলতেন, "আমি ভালো বক্তা না, আমি ভালো বলতে পারি না।" এটা আপনি বলতেন তখন। আ বাট আমি ওভার টাইম আপনার কথা শুনতে মানে আমি যেটা আপনার গ্রোথটা দেখছি ইভেন ডিফারেন্ট টাইপের আপনি সেগমেন্ট করতেন। একসময় কয়েকটা শর্ত দিয়ে যেরকম লাইভে এন্টার করতেন। এটা আপনার ব্যাপার এবং আপনিও এটাও আমি খুব পছন্দ করতাম। মানে ওগুলা খুবই আ মানে বলতে চাচ্ছি মানে বিভিন্ন ফেজ আমি দেখে আসছি এবং খুব এনজয় করছি। তো আপনার যে ওভার টাইম আপনি যে খুবই স্ট্রং বক্তা হইছেন, ওভার টাইম যে আপনি ভালোভাবে ধরেন প্রেজেন্ট করতে পারতেছেন বা পয়েন্টে যুক্তি দিয়ে কথা বলতে পারতেছেন। এই যে গ্রোথটা আপনার আম যেটা হইছে যেটা ইন্সপায়ার করে, এটার প্রতি আপনি ধরেন কেউ নতুন লাইফ করতে চায়। তো আপনি কি উপদেশ বা টিপস বা এডভাইস দিবেন? ও উপদেশ তো আমি আসলে দেই না। ভাই উপদেশ বা পরামর্শ এগুলো তো দেই না। না কিন্তু আমি রং ওয়ার্ড ইউস করছি। উপদেশ বলতে আমি বলতেছি মানে আপনি যদি কেউ মানে কোন আপনি মানে সাধারণত থাকে না যে আম একটা ধরেন আপনার জন্য যেটা ওয়ার্ক করছে এরকম কি ওয়ার্ক করছে যেটা ধরেন আমরা চিন্তা করতে পারি আমাদের জন্য ওয়ার্ক করবে নাকি? ১ নাম্বার কথা হচ্ছে যে মানে যেই কাজটাই আপনি করেন না কেন সেই কাজে আপনার ডেডিকেশনটা থাকতে হবে এবং কাজটা আপনি যে এনজয় করেন কিনা সেই জিনিসটা থাকা উচিত। প্রত্যেকটা কাজের পেছনেই আপনার নিজের আনন্দ সেই জিনিসটা থাকা উচিত এবং আপনার সেটা থাকলে আপনি ডেডিকেশনটা সেইভাবে থাকবে। আর ২ নম্বর হচ্ছে ধৈর্য
ধরে আপনি কাজটা করে যাবেন। আ ফলাফল কি আসে সেটার থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি যে নিজে আনন্দ পাচ্ছেন কাজটা করে, আপনার নিজের আনন্দটাকে আপনি বেশি প্রায়োরিটি দেবেন। যে আপনি নিজের জন্য করছেন। আপনি কাজটা অন্যের জন্য করছেন না। এটা ভাববেন যে সবসময় যে আমি নিজের স্যাটিসফ্যাকশন এর জন্য বা নিজের কাছে নিজে পরিষ্কার থাকার জন্য এই কাজটা করছি। এইটা যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আমার মনে হয় যে আপনি আ আ মানে বাদবাকি জিনিসগুলো আস্তে, আস্তে ইমপ্রুভ করবে। কিন্তু আপনার যে শুরুতে যে জিনিসটা আপনার থাকতে হবে, অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে আপনার আ কাজের আনন্দ এবং ডেডিকেশন। এই ২ টা যদি আপনার থাকে তাহলে আপনার আর কোন দিক চিন্তা করার দরকার নাই। থ্যাংক ইউ আসিফ ভাই। না এটা এই ২ টা এলিমেন্ট আমার মনে হয় আছে। অনেকের মধ্যে কার কিরকম আছেন জানি না। আমার মনে হয় আছে। তো লাইক টু থিংক আরকি যে আছে। বাট ধরেন এই জড়তা রিলেটেড কোন বিষয় আপনি কিছু আ বলতে চান? ধরেন জড়তা কাটিয়ে কিভাবে উঠা যায়? মানে ভালো বক্তা হয়ে ওঠার ক্ষেত্রে এটার পিছনে ধরেন আ রেফারেন্সেস গুলা মনে রাখা এগুলো কি হেল্প করে অনেক বেশি? জড়তা আছে থাক, এটাকে আপনি পাত্তা দিয়েন না। আপনি আপনার মতো যেটা আছে সেটা দিয়ে আপনি করবেন। অনেক ধরনের মানে সীমাবদ্ধতা মানুষের আছে, অনেক জটিলতা আছে। সেগুলো থাকে, সেগুলোর মতো সেগুলো থাক। আপনি আপনার কাজ করেন। ভাই, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই। খুবই ভালো লাগলো কথা বলে। আপনার নবজাতকের জন্য অনেক শুভেচ্ছা। মানে আপনার নবজাতকের আম ভূমিষ্ঠ হওয়ার আ শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং তার জন্য শুভকামনা করছি। আপনার ফ্যামিলির জন্য শুভকামনা করছি এবং সেইম করছি ফারাজ ভাইয়ের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ হিতেশ ভাই। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে। ভালো থাকবেন আপনিও। পরে আবার নিশ্চয়ই আপনার সাথে একসময় কথা হবে। তাহলে আমরা পরের জনের কাছে চলে যাই। আ